শুরু করব। আচ্ছা, ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ভালো আছো। নতুন এক ভোরের প্রত্যাশায়, নতুন সম্ভাবনা বুকে নিয়ে, নতুন এক অভ্যুদয়ের প্রত্যাশায় আজকের সেশন শুরু করতে যাচ্ছে। আমি কাজী রাশেদ করিম স্যার, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, রাজশাহী কলেজ, রাজশাহী। দুঃসময়, উদ্বেগ, উৎকণ্ঠা আমাদেরকে তাড়া করেছে। আমরা এই দুঃসময়কে জয় করব এবং আমাদের শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখব। এই দীপ্ত প্রত্যয় নিয়েই কিন্তু আজকের এই পথ চলা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। দ্বিতীয় বর্ষের আজকের যে ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ এই চ্যাপ্টারের উপরে। তোমরা নিশ্চয়ই অবহিত আছো যে পরিকল্পনা সহ ব্যবস্থাপনার অন্যান্য কাজগুলো যথারীতি আলোচিত হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু সেকেন্ড ইয়ারে সিলেবাসটা কভার করেছি এবং পুনরায় আমরা এই সেশনগুলো পরিচালনা করছি মূলত তোমাদের রিভিউ করার জন্য, তোমাদের বিশ্লেষণ করার জন্য। অর্থাৎ রিভিশন সেশন হিসেবে আমরা দ্বিতীয় বর্ষের ক্লাসগুলো শুরু করেছি। তো সেখানে আজকে আমরা পরিকল্পনা নিয়ে কথা বলবো। তো এর আগে তোমাদের যেটুকু ধারণা অর্জিত হয়েছে আমার মনে হয় তার ভিত্তিতে যদি একটু আমরা ভাবনাটাকে আমাদের মাথায় নিয়ে নিই যে পরিকল্পনাটা কি, পরিকল্পনার উদ্দেশ্য কি, পরিকল্পনার প্রকৃতি কি, পরিকল্পনা প্রণয়নের ধাপগুলো কি কি, পরিকল্পনার উপাদানগুলো কি কি, পরিকল্পনার প্রকারভেদ কি, তাহলে কিন্তু মোটামুটি একটা সামারি আমাদের মাথায় চলে আসবে। তো যেহেতু এটা রিভিউ সেশন বা ফিডব্যাক সেশন, সেখানে আমরা একটু ইন্টারঅ্যাক্টিভ মোডে, অর্থাৎ এমনভাবে আলোচনা করতে যাই যাতে আমাদের সেই পুরনো যে পড়াগুলো আবারও আমাদের মেমোরিতে জায়গা করে নেয় এবং যথারীতি যেন আমাদের ওই ধারণাগুলো, অর্থাৎ আমাদের টেক্সট ওরিয়েন্টেড যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলো আরো বেশি কংক্রিট, আরো বেশি লাইভ হয়ে ওঠে আমাদের জন্য। পরিকল্পনা হচ্ছে এমন একটি সার্বজনীন বিষয় যেটি আসলে তোমার ভাবনা, তোমার চিন্তা চেতনা এবং তোমার প্রতিটি কর্মকাণ্ডের পেছনে রয়েছে। আজকে আমরা যে সেশনে দাঁড়িয়েছি এর পেছনে কি কোনো পরিকল্পনা নেই? শিক্ষার্থীরা, অবশ্যই আছে। আমাদের একটা শিডিউল দেওয়া ছিল তোমাদের জন্য, ক্লাস রুটিন দেওয়া ছিল, তারই ভিত্তিতে আজকে আমি লাইভ প্রোগ্রামে এসেছি এবং আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি যে তোমরাও কিন্তু আমার সাথে সহযোগী হয়েছ। তো এর পেছনে কিন্তু একটা পরিকল্পনা আছে। আমরা খেলাধুলার জগতে আসি, যখন একটি ম্যাচ অনুষ্ঠিত হতে চায়, সেটা ক্রিকেট ম্যাচ হোক কিংবা ফুটবল ম্যাচ হোক কিংবা একটি টুর্নামেন্টই হোক না কেন, সেখানে কিন্তু একটি পরিকল্পনার ছাপ বা ছোঁয়া থাকে। অর্থাৎ পরিকল্পনা যে জিনিসটা আমরা নিয়ে এত কথা বলার চেষ্টা করছি সেটা আসলে কি? সহজ কথায় আমি যদি বলি, একেবারে সহজ সরল কথায় যদি এটাকে ব্যক্ত করতে হয় তাহলে বলতে হবে যে এটি একটি আগাম ভাবনা বা পূর্ব ভাবনা। আমরা রাত্রেবেলা ঘুমাতে যাই, আমরা পরের দিনের একটা চিন্তা চেতনা মাথায় নিয়েই কিন্তু ঘুমোতে যাই, বিছানায় যাই। আমাদের মধ্যে কিন্তু কিছু প্রাক্কলন থাকে, অর্থাৎ আগামী দিনের প্রস্তুতি সংক্রান্ত কিছু বিষয় কিন্তু আমাদের মাথায় কাজ করে। সেটি কি পরিকল্পনা না? সামনে আমাদের পরীক্ষা, ধরে নাও সবকিছু স্বাভাবিক আছে, স্বাভাবিক নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাহলে এই পরীক্ষা সংক্রান্ত আমাদের একটা চিন্তা ভাবনা আছে, একটা প্রস্তুতি পর্ব আছে, একটি গঠনমূলক প্রচেষ্টা আছে। সেই প্রচেষ্টাকে কি আমরা কি বলতে পারি? পরিকল্পনার মধ্যে আমরা আনতে পারি। তাহলে পরিকল্পনা আর কিছুই না, এটি একটি আগাম ভাবনা বা
প্রাক প্রস্তুতি হিসেবে আমরা বলতে পারি। শিক্ষার্থীরা, যথারীতি আমি তোমাদের চিন্তা ভাবনাকে জাগানোর জন্য আমি কিছু কিওয়ার্ডস দিয়ে দিই। প্রত্যেকটি সেশনে কিছু কিওয়ার্ডস দেওয়া থাকে, ফলো করো এগুলো। যেমন আমি দিয়েছি ভবিষ্যৎ প্রতিফলন, ফিউচার প্রজেকশন, তারপর দেওয়া আছে ভবিষ্যতের প্রতিচ্ছবি। এখানে এটাকে আমরা বলতে পারি যে রিফ্লেকশন অফ ফিউচার, রিফ্লেকশন রিফ্লেকশন অফ ফিউচার। এরপরে দেখা যাচ্ছে যে সম্ভাব্য রূপরেখা। সম্ভাব্য রূপরেখার মধ্যে কি থাকছে, যে আমি কি করতে যাচ্ছি, আমার কি করণীয়, আমি কিভাবে করব, এই সংক্রান্ত যে একটি সুবিন্যস্ত ভাবনা, একটি কর্মকৌশল, সেটাই কিন্তু আসলে তোমার রূপরেখা বা পটেনশিয়াল রোডম্যাপ। এরপরে আসো যে কর্মপন্থা বা কার্য প্রক্রিয়া। আমরা যাই ভাবি না কেন, আমরা যাই করি না কেন, প্রত্যেকটির পেছনে আমাদের একটি কর্মপদ্ধতি কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ সেই ভাবনাটাকে আমি কিভাবে বাস্তবায়ন করব, সেই ভাবনাটাকে আমি কি করে প্রতিষ্ঠিত করব, এই সংক্রান্ত কিন্তু একটি পদ্ধতিগত বিষয় আমাদেরকে দাঁড় করাতে হবে। সেটাই কিন্তু আসলে হচ্ছে যে ফিউচার কোর্স অফ অ্যাকশনের যে মেথোডোলজি, সেই বিষয়টাকে আমাদের সুনিশ্চিত করতে হবে। তাহলে পরিকল্পনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া, এমন একটি সার্বজনীন, এমন একটি পরিব্যাপ্ত ধারণা, যেটাকে প্রাক প্রস্তুতি, প্রাক চিন্তন অথবা আমরা পূর্ববর্তী প্রস্তুতিমূলক সৃজনশীল ভাবনা হিসেবে বিবেচনা করতে পারি। অর্থাৎ কি করব, আগামীর জন্য কি করব, কি করণীয়, কিভাবে করব, কোন জিনিসটা আমাদের গ্রহণ করতে হবে, কোনটা বর্জন করতে হবে, কিভাবে বাস্তবায়ন করব, এই সংক্রান্ত যে ধারাবাহিক চিন্তা চেতনার ফসল হিসেবেই কিন্তু আমরা পরিকল্পনাকে প্রতিষ্ঠা করে থাকি। তো এখন শিক্ষার্থীরা, পরিকল্পনা তাহলে কি দাঁড়াচ্ছে, যে ফিউচার প্রজেকশন, অর্থাৎ আগামী কর্মপদ্ধতির ব্লুপ্রিন্ট হিসেবে আমরা পরিকল্পনাকে আমরা মূল্যায়ন করব। পরিকল্পনা ছাড়া কি আসলে শিক্ষার্থীরা কোনো কাজ শুরু করা সম্ভব? সেটা ছোট হোক, সেটা বড় হোক, সেটা স্বল্প মেয়াদী হোক, সেটা দীর্ঘমেয়াদী হোক, আমাদের পরিকল্পনার কিন্তু প্রয়োজন আছে। পরিকল্পনা ব্যতি রেখে কিন্তু আসলে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করা সম্ভব না, বা কোনো কাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তাহলে আমরা যদি একটু সামারাইজ করার চেষ্টা করি শিক্ষার্থীরা, তাহলে এই জিনিসটা খুব সহজেই বলা যায় যে পরিকল্পনা হচ্ছে এমন একটি সৃজনশীল, এমন একটি মননশীল, এমন একটি চিন্তন প্রক্রিয়া, যার মাধ্যমে তুমি কি করবে, তোমার কি করণীয়, তোমার কর্মপদ্ধতি সম্পর্কে তোমার একটি পূর্ব প্রস্তুতি তুমি গ্রহণ করো, এবং সেই সংক্রান্ত একটি দিক নির্দেশনা তুমি প্রতিষ্ঠা করো, যেটা পরবর্তীতে তোমাকে তোমার সেই লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে, তোমার উদ্দেশ্য অর্জনে সাহায্য করে। তাহলে প্রাতিষ্ঠানিক, ব্যক্তিগত বা যে কোনো স্তরে, যে কোনো পর্যায়ের উদ্দেশ্যকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, অর্জন করতে চাই, তাহলে পরিকল্পনার বিকল্প কিন্তু নাই। তাহলে পরিকল্পনা হচ্ছে একটি আদর্শ মানদণ্ড, যেটি আমাদের চিন্তাশীলতা, আমাদের চিন্তন প্রক্রিয়া, আমাদের মেধাগত যে প্রায়োগিক ভাবনা, আমাদের যে কল্পনা শক্তি, আমাদের যে দূরদর্শিতা, এই সবগুলোর ভিত্তিতে আমরা পরিকল্পনা প্রমাণ করি বা পরিকল্পনাকে প্রণয়ন করার চেষ্টা করি। তাহলে পরিকল্পনার বৈশিষ্ট্য কি হতে পারে? আমরা যদি পরিকল্পনার বৈশিষ্ট্যে আসি, যে কি কি বিষয় পরিকল্পনার মধ্যে থাকলে সেটাকে আমরা একটি আদর্শ পরিকল্পনা হিসেবে বা উপযুক্ত পরিকল্পনা হিসেবে প্রমাণ করব। পরিকল্পনাকে অবশ্যই উদ্দেশ্যমুখী হতে হবে।
উদ্দেশ্য ব্যতিরেকে কিন্তু আসলে পরিকল্পনা প্রণয়নটা অনেকটা অর্থহীন হিসেবে দাঁড়াবে। একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য, একটি সুনির্দিষ্ট লক্ষ্যের পেছনে আমরা ধাবিত হব, সেটাই কিন্তু মূল পরিকল্পনার একটি মুখ্য ভাবনা। আচ্ছা, পরিকল্পনাকে অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। কোনো অযৌক্তিক ভাবনা বা অপ্রাসঙ্গিক বিষয় কিন্তু পরিকল্পনা অন্তর্ভুক্ত হওয়াটা বাঞ্ছনীয় নয়। এরপরে আসো, পরিকল্পনা তথ্য নির্ভর হতে হবে। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আমাদের উপযুক্ত তথ্যসমূহ আমরা যাচাই বাছাই করব, সেগুলোকে বিশ্লেষণ করব এবং তারই ভিত্তিতে কিন্তু আসলে পরিকল্পনার প্রণয়নের যে প্রচেষ্টা সেটা আমরা শুরু করব। পরিকল্পনা একটি চিন্তন প্রক্রিয়া। বারবার বলেছি যে পরিকল্পনা কোত্থেকে উদ্ভূত হয়। শিক্ষার্থীরা একটু ভেবে দেখো, তোমার মানসিকতা থেকে কিন্তু পরিকল্পনা আসে। আজকে বাংলাদেশ 2020 ভিশন করেছে, এটাও কিন্তু রাষ্ট্রের একটি পরিকল্পনা, সরকারের একটি সফলতার ইঙ্গিত, সরকারের একটি ইতিবাচক একটি গঠনমূলক প্রচেষ্টা যে বাংলাদেশকে 2020-তে আমরা কোথায় নিয়ে যাব, কোন জায়গায় আমরা থাকব। তো রাষ্ট্রীয় পর্যায়ে বলো, প্রাতিষ্ঠানিক পর্যায়ে বলো, সাংগঠনিক পর্যায়ে বলো, ব্যক্তিগত পর্যায়ে বলো, সামাজিক ক্ষেত্রে বলো, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আসলে পরিকল্পনা অবধারিত এবং অনিবার্য একটি শর্ত হিসেবে কাজ করে। পরিকল্পনা ছাড়া মূলত আসলে লক্ষ্য অর্জন সম্ভব নয়। এরপরে আসি যে পরিকল্পনা আর কি বৈশিষ্ট্য থাকতে পারে। এখানে একটি সুনির্দিষ্ট কর্মপন্থা থাকতে হবে, অর্থাৎ আমরা সেই পরিকল্পনাকে কিভাবে বাস্তবায়ন করব সেই বিষয়টি থাকতে হবে। অর্থাৎ কর্মপদ্ধতি সম্পর্কে সুনির্দিষ্ট একটি দিক নির্দেশনা থাকতে হবে। যেমন আমি এভাবে ব্যাখ্যা দিতে পারি যে বাংলাদেশ দল সামনের ক্রিকেট দল সামনের বিশ্বকাপে কি করবে, তাদের ফলাফল কি, তাদের প্রত্যাশা কি, এই সংক্রান্ত কিন্তু একটি সুনির্দিষ্ট ভাবনা এবং কর্মকৌশল নিয়ে কিন্তু বাংলাদেশ দলকে, ক্রিকেট দলকে কিংবা ফুটবল দলকে এগুতে হবে। তাহলেই কিন্তু বাংলাদেশ দল তার লক্ষ্যে পৌঁছতে পারবে। এটাই হচ্ছে পরিকল্পনার উদ্দেশ্যমুখিতা এবং সেই উদ্দেশ্য অর্জনের জন্য সুনির্দিষ্ট কর্মকৌশল, যে সম্পর্কে আমরা আগেই বলেছিলাম যে কর্মপন্থা, কোর্স অফ অ্যাকশন, যেটাকে ম্যাথোডোলজি আমরা বলতে পারি, যে কোন পদ্ধতিতে অগ্রসর হলে, কোন পদ্ধতিতে কার্য সম্পাদন করলে আমরা আসলে আমাদের লক্ষ্যে সুনিশ্চিতভাবে সফলতার সাথে পৌঁছতে পারি। এরপরে আসো যে পরিকল্পনার মধ্যে একটি বিকল্প সমাহার থাকতে হবে, অর্থাৎ অনেকগুলো পরিকল্পনার মধ্যে থেকে আমরা কি করব, সর্বোত্তম যে পরিকল্পনা, সর্বোত্তম যে ভাবনা, সর্বোত্তম যে বিকল্প সেটাকে গ্রহণ করব। তাহলে অনেকগুলো বিকল্পের একটি সমাবেশ থাকতে হবে, সেখান থেকে আমরা উপযুক্ত এবং উত্তম যে বিকল্প সেটাকে আমরা চূড়ান্ত পরিকল্পনা হিসেবে গ্রহণ করব। পরিকল্পনার মধ্যে ভবিষ্যতের প্রতিফলন থাকতে হবে, পরিকল্পনার মধ্যে আমার প্রয়োগযোগ্যতা থাকতে হবে, পরিকল্পনার সাথে আর্থিক বিষয়ের একটি সামঞ্জস্য বা ভারসাম্যপূর্ণ সহ অবস্থান থাকতে হবে। অর্থাৎ এমন পরিকল্পনা গ্রহণ করা যাবে না যেটা আসলে বাস্তবায়ন যোগ্য না, কিংবা যেটা আর্থিকভাবে বিবেচনায় আসে না। তাহলে আর্থিক সঙ্গতির বিষয়টিকেও আমরা উত্তম পরিকল্পনার সাথে সংযুক্ত করব এবং এই আর্থিক যে গ্রহণযোগ্যতার বিষয়টি, আর্থিক যে প্রাসঙ্গিকতার বিষয়টিও পরিকল্পনার একটি বৈশিষ্ট্য হিসেবে আমরা চিহ্নিত করব। তো এরপরে দেখি আমরা শিক্ষার্থীরা আসি, আমরা যদি অন্যান্য স্লাইডগুলোতে আসি, আমরা একটু ফলো করার চেষ্টা করি। আমরা আমরা আজকে পরিকল্পনার ধাপগুলো নিয়ে আলোচনা করি, যে কি কি বিষয় পরিকল্পনার ধাপের মধ্যে পড়ে, কোন কোন বিষয়গুলোর সমন্বয়ে আমরা একটি পরিকল্পনা প্রণয়ন করতে পারি। প্রথমে দেখো যে ভবিষ্যৎ সুযোগ ও প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতনতা, অর্থাৎ
আমরা পরিকল্পনা প্রণয়ন করব, তার জন্য আমরা সুনির্দিষ্ট কিছু ধাপ বা পদ্ধতি প্রয়োগ করব। সেক্ষেত্রে আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের চতুর্পার্শ্বিক যে বাস্তবতা, আমাদের যে সম্ভাব্য সুযোগ সুবিধা কিংবা যে সমস্যাগুলো আমাদেরকে ঘিরে আছে, সেগুলোকে বিবেচনায় আনতে হবে, সেগুলোকে বিশ্লেষণ করতে হবে এবং একটি সচেতনতামূলক মানসিকতা তৈরি করতে হবে। লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ। আমরা পরিকল্পনার বৈশিষ্ট্যর ক্ষেত্রে উল্লেখ করেছিলাম উদ্দেশ্যমুখিতা, বা যেটাকে আমরা অবজেক্টিভিটি বলি, তাই না? উদ্দেশ্য ছাড়া কি আসলে কোনো কাজ সম্পন্ন হতে পারে? উদ্দেশ্য ছাড়া কি আসলে আমাদের চলার পথটা গতিশীল হতে পারে? উদ্দেশ্য ছাড়া কি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি? অবশ্যই উদ্দেশ্য একটি অনিবার্য শর্ত। তাহলে আদর্শ পরিকল্পনার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। এরপরে আসো যে প্রয়োজনীয় উপাত্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। আচ্ছা, একটি আদর্শ পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আমাদের অনেক প্রাসঙ্গিক বা অনেক প্রয়োজনীয় বাস্তবতা মূল্যায়ন করতে হয় এবং সেগুলো সূক্ষ্মভাবে, নিবিড়ভাবে মূল্যায়নের জন্য আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে প্রয়োজনীয় উৎসসমূহ থেকে এবং সেগুলোকে যথাযথভাবে বিশ্লেষণের মাধ্যমে আসলে আমরা সিদ্ধান্তে পৌঁছবো যে আমাদের পরিকল্পনার ধরন কি হতে পারে, আমাদের পরিকল্পনার প্রকৃতি কি হতে পারে, আমাদের পরিকল্পনার যে ক্যাটাগরি বা ক্লাসিফিকেশন কি হতে পারে। এরপরে দেখো বিকল্প আঙিনা নির্ধারণ। ঠিক আছে, এই যে বিকল্প আঙিনা বলতে আমরা এর আগেও বলেছি যে সাবস্টিটিউট কিছু ফিল্ড তৈরি করতে হবে, সাবস্টিটিউট কিছু ক্ষেত্র তৈরি করতে হবে যেগুলো একে অপরের পরিপূরক হতে পারে, কিন্তু এই বিকল্পগুলো থেকে আমরা আসলে সঠিক বা উত্তম পরিকল্পনাটা খুঁজে নেওয়ার চেষ্টা করব। এরপরে দেখো বিকল্প কার্য পদ্ধতি উন্নয়ন। আমরা বিকল্প ধারণা সৃষ্টি করছি, সেটি ভালো কথা, কিন্তু বিকল্প ধারণাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বিকল্প কর্মপদ্ধতির ব্যাপারেও কিন্তু আমরা অবহিত হব বা আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। কারণ কাজ করার ধরন কোনটি আসলে কার্যকর হবে, কোনটি ফলপ্রসূ হবে, সেই জন্য অনেকগুলো কর্মপদ্ধতিকে আমরা পাশাপাশি রেখে, সহ অবস্থানে রেখে মূল্যায়ন করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা মোস্ট এফেক্টিভ, মোস্ট ফ্রুটফুল এবং মোস্ট কনভেনিয়েন্ট মেথড অফ অ্যাপ্লিকেশন যেটা, সেটাকে আমরা ডিভাইস করতে পারবো বা উদ্ঘাটন করতে পারবো। তাহলে বিকল্প কর্মপদ্ধতির মধ্য দিয়ে আমরা সর্বোত্তম বা সর্বোচ্চভাবে কার্যকর কর্মপদ্ধতিকে চিহ্নিত করব এবং সেটিকে অনুসরণ করে আমরা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব। আচ্ছা, বিকল্প কর্মপদ্ধতি মূল্যায়ন, এই 4, 5 এবং 6 এই তিনটি পয়েন্টই মূলত খুব কাছাকাছি এবং তাদের পারস্পরিক একটি সম্পর্ক আছে। ওই যে সেই কথাই আসছে যে কার্যপদ্ধতিগুলো, বিকল্প যে কার্যপদ্ধতিগুলো আমরা চিহ্নিত করলাম, সেগুলোকে আবার মূল্যায়ন করতে হবে, বিশ্লেষণ করতে হবে, তাদের গুণগত মান বুঝতে হবে, তাদের যে গুরুত্ব সেটি চিহ্নিত করে আমরা সর্বোত্তম কার্যপদ্ধতি গ্রহণ, সপ্তম পয়েন্টে তোমরা শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমরা সর্বোত্তম কার্যপদ্ধতি গ্রহণ করব। আচ্ছা, এরপরে আসো সহায়ক পরিকল্পনা প্রণয়ন। আমরা জানি যে যে কোনো মূল্যে, যে কোনো ত্যাগের বিনিময়ে বা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিষ্ঠান বা সংগঠন তার লক্ষ্যে পৌঁছতে চায়। তো মূল পরিকল্পনাকে সহযোগিতা করার জন্য, মূল পরিকল্পনার পাশে সহায়ক ভূমিকা পালন করার জন্য আমাদের কিন্তু অবশ্যই কিছু বিকল্প, সরি ফর ইন্টারাপশন, আমাদের কিছু বিকল্প ভাবনা আমাদের থাকতে হবে।
সহায়ক পরিকল্পনার হিসেবে আমরা এমন কিছু পরিকল্পনাকে মূল পরিকল্পনার পাশে রাখব যেগুলো আসলে মূল পরিকল্পনাকে সহযোগিতা করবে বা সহায়তা করবে। আচ্ছা, তাহলে আমরা এই সহায়ক পরিকল্পনাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? অ্যাক্সেসরিজ, অথবা যেটাকে বলা হয় কোঅপারেটিভ কিছু এলিমেন্টস আমাদেরকে চিহ্নিত করে সেগুলোকে মূল পরিকল্পনার পাশাপাশি সহ অবস্থানে রাখতে হবে, যেগুলোর উদ্দেশ্য আসলে মূল পরিকল্পনাকে যে কোনো প্রতিকূল বাস্তবতায় সহযোগিতা বা সাহায্য করা। এরপরে আসো বাজেটকরণ। আমরা কিন্তু পরিকল্পনার বৈশিষ্ট্যতে যথারীতি বলেছিলাম যে একটি আদর্শ পরিকল্পনার অন্যতম একটি বৈশিষ্ট্য হতে পারে যে একটিকে আর্থিকভাবে গ্রহণযোগ্য, আর্থিকভাবে লাভজনক বা আর্থিকভাবে কার্যকর হতে হবে। শিক্ষার্থীরা, আর্থিক বিষয়টাকে বাদ দিয়ে কিন্তু পুরো পরিকল্পনাকে এগিয়ে নেওয়া সম্ভব না। আর্থিক সম্ভাব্যতা, আর্থিক সক্ষমতার উপরেই নির্ভর করছে পরিকল্পনার ফলপ্রসূতা বা পরিকল্পনার সুসম্পন্নের বিষয়টি। তো সেই জন্য দেখো বাজেটকরণের কিন্তু প্রয়োজন আছে। বাজেটটা কি? বাজেট হচ্ছে যে একটি আয় ব্যয় সংক্রান্ত পরিকল্পনা, অর্থাৎ আমাদের আয়ের উৎস কি এবং ব্যয়ের খাতগুলো কি, এই দুটোকে যখন আমরা ভারসাম্যপূর্ণ অবস্থানে রাখতে পারবো তখনই আসলে উত্তম বাজেট প্রণয়ন সম্ভব। আমরা রাষ্ট্রীয় বাজেটের কথা শুনেছি, একটি দেশেরও কিন্তু বাজেট প্রণয়ন হয়, একটি শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট আছে, তাই না? সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো আছে, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রত্যেকটি মন্ত্রণালয়ের কিন্তু একটি বাজেট আছে। তাছাড়া যে কোনো ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান, সেটা ক্ষুদ্র থেকে শুরু হোক, মাঝারি মান কিংবা বৃহৎ, প্রত্যেকটি প্রতিষ্ঠানের কিন্তু একটি সুনির্দিষ্ট বাজেট আছে বা আর্থিক পরিকল্পনা আছে। কারণ বাজেটের ভিত্তিতেই ওই প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা প্রতিষ্ঠিত হয় এবং কর্মপন্থাগুলো বাস্তবায়ন সম্ভব হয়। পরীক্ষামূলক প্রয়োগ ও মূল্যায়ন। আচ্ছা, পরীক্ষামূলক প্রয়োগ ও মূল্যায়ন অর্থাৎ আমরা বিকল্প আঙিনা তৈরি করেছিলাম, বিকল্প আঙিনা থেকে আমরা উত্তম পরিকল্পনাকে বেছে নিয়েছিলাম, তার পরবর্তীতে আমরা সহায়ক পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা বাজেট প্রস্তুত করেছি। এখন যে পরিকল্পনাটিকে আমরা চূড়ান্ত হিসেবে বা আমাদের জন্য অভিপ্রেত হিসেবে আমরা চিহ্নিত করেছি, সেই আলটিমেট পরিকল্পনাটাকে আমরা এক্সপেরিমেন্ট করব, অর্থাৎ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে দেখব যে এটার ফলপ্রসূতা বা এটার কার্যকারিতা কতটুকু আছে। তাহলেই কিন্তু মোটামুটি আমাদের একটি অ্যাসেসমেন্ট চলে আসবে যে আমরা সঠিক পথে এগুচ্ছি কি না। এই বিষয়টিকে আমরা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচ্য, কারণ এই ধাপটির মধ্য দিয়ে আসলে পরিকল্পনার যে অবধারিত বা অপরিহার্যতা সেটি প্রমাণিত হয়। তাহলে শিক্ষার্থীরা, আবারও আমরা ফিরে আসি পরিকল্পনা প্রণয়নের ধাপগুলো নিয়ে। যে প্রথমে আমরা সুযোগ সুবিধা মূল্যায়ন করব, তারপর লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ করব, এরপরে আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করব, বিশ্লেষণ করব, আমরা বিকল্প আঙিনা প্রতিষ্ঠা করব, আমরা বিকল্প যে ক্ষেত্র প্রস্তুত করব, বিকল্প ধারণা প্রস্তুত করব, বিকল্প কর্মপদ্ধতি প্রণয়ন করব, তারপরে সর্বোত্তম বা বেস্ট সুইটেবল, সর্বোত্তম বলতে আমরা অপটিমিস্ট অর্থে বোঝাচ্ছি, যে বেস্ট সুইটেবল, বেস্ট ভায়াবল বা মোস্ট এফেক্টিভ পরিকল্পনাকে আমরা গ্রহণ করব, বাজেট প্রণয়ন করব, তারপরে পরীক্ষামূলকভাবে প্রণয়নের মাধ্যমে আমরা আসলে এই পরিকল্পনা প্রণয়নের যে চূড়ান্ত ধাপ সেটা সুসম্পন্ন করব। এখন শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা একটি আইডিয়া দিতে পারি
যে ধরো তোমরা এখন ছাত্ররা বা শিক্ষার্থীরা কি করছে, বিভিন্ন ধরনের অনলাইনে বিজনেস করছে। আমরা জানি যে বিভিন্ন ধরনের অনলাইনের বিজনেস সম্পন্ন হচ্ছে। তো সেই অনলাইনের বিজনেসের সাথে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা বা বিশেষ করে শিক্ষার্থী শ্রেণী কিন্তু জড়িত আছে। তো ধরে নাও এটি এটি তোমার জন্য একটি অ্যাসাইনমেন্ট হিসেবে আমরা দিচ্ছি। আমরা হয়তো পরবর্তী ক্লাসে এটা নিয়ে আরেকটু আলোচনা করব, যে তুমি অনলাইন ভিত্তিক একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে চাও। তো এই অনলাইন ভিত্তিক ব্যবসা কার্যক্রম শুরু করার ক্ষেত্রে তোমার উদ্দেশ্য কি হতে পারে, তোমার পরিকল্পনা প্রণয়নের ধাপগুলো কি হতে পারে, এটি তোমরা একটি স্ক্রিপ্টে ধারাবাহিকভাবে লিখে নিতে পারো বা নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে? অথবা আমাদের পদ্মা সেতু আমাদের স্বপ্নের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বা হয়েছে। পদ্মা সেতু পরিকল্পনা কি ধরনের পরিকল্পনা এবং এটি প্রণয়নের ধাপগুলো কি কি হতে পারে, এটি আমাদের একটি সফলতার প্রতীক, একটি ইতিহাসের অংশ, একটি অর্থনৈতিক মহাযজ্ঞের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে পদ্মা সেতু। সেই পদ্মা সেতু পরিকল্পনা কি ধরনের পরিকল্পনা এবং এটি প্রণয়নের ক্ষেত্রে কি কি ধাপ অনুসরণ সরকার করেছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করেছে, এই বিষয়গুলো মূল্যায়নের জন্য আমি তোমাদেরকে তাগিদ দিচ্ছি। কারণ মূলত আমাদেরকে সেই উদ্দীপকগুলোকে বিশ্লেষণ করেই কিন্তু উত্তরগুলো খুঁজে নিতে হবে। তো আমি এই যে ঘটনা প্রবাহ দুটো উল্লেখ করলাম, একটি অনলাইন বিজনেস শুরু করা, যেখানে তুমি শিক্ষার্থী হিসেবে বা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে শুরু করতে যাচ্ছ। ক্ষুদ্র বললে আজকে তুমি ক্ষুদ্র, কিন্তু ক্রমান্বয়ে তুমি বৃহৎ পরিসরে নিজেকে প্রমাণ করতে পারো। তো তার জন্য কি উত্তম পরিকল্পনার প্রয়োজন নাই? এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তোমার কি করণীয়, তোমার কর্মপদ্ধতি কি হবে, এই সংক্রান্ত একটি ছক সাজিয়ে ফেলো। আমরা চেষ্টা করব এই বিষয়ে তোমাদেরকে আরো সহযোগিতা করার জন্য পরবর্তী ক্লাসে। আচ্ছা, এছাড়া কি হতে পারে? আমরা যদি অন্য একটি ক্ষেত্রে চলে যাই, যে একটি ধর্মীয় প্রতিষ্ঠান, তার কি পরিকল্পনা নাই? অবশ্যই আছে। একটি রাজনৈতিক সংগঠন, তার কি পরিকল্পনা নাই? অবশ্যই আছে। একটি সামাজিক সংগঠন বা দাতব্য প্রতিষ্ঠান, তার কি পরিকল্পনা নাই? আছে। কিংবা আমরা বাজারে সম্ভাব্য যে ব্যবসাটা সবসময় দেখে থাকি, সেটা হচ্ছে একটি মুদির দোকান, তাদের কি কোনো কর্মপরিকল্পনা নাই? অবশ্যই আছে। ঠিক আছে? তাহলে এই যে বিভিন্ন ঘটনা প্রবাহগুলো, যেগুলো আমাদের আশেপাশে আমরা দেখে থাকি বা ঘটনাচক্রগুলো দেখে থাকি, সেগুলোও কিন্তু পরিকল্পনার অংশ হিসেবে আমরা দেখতে পারি। এবং সেক্ষেত্রে ওই ব্যবসাগুলোর সাথে, ওই ঘটনাগুলোর সাথে যে লোকগুলো জড়িত আছে, তারা কি করছে, তারা তাদের পরিকল্পনা কিভাবে প্রণয়ন করছে, কিভাবে বাস্তবায়ন করছে, এই বিষয়গুলোকে একটু মাথায় নেওয়ার চেষ্টা করো। তাহলে দেখবা যে তোমার টেক্সটের সাথে তোমার বাস্তবতার একটি সেতু বন্ধন হয়ে গেছে, একটি ব্রিজিং হয়ে গেছে, যে ব্রিজিং এর মাধ্যমে তোমার চিন্তা ভাবনা বা থট প্রসেসটা অনেক বেশি উন্নত হবে, অনেক বেশি এলিভেটেড হবে। শিক্ষার্থীরা, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা আমাদের জ্ঞান অর্জনের যে প্রক্রিয়াটাকে, সেটিকে অনেক বেশি প্রাণবন্ত করব, অনেক বেশি চিত্তাকর্ষক করব। এটি যেন আমাদের জন্য কোনো ভারাক্রান্ত হবার বিষয় না হয়। আমরা এনজয় করব আমাদের টেক্সটকে, এবং টেক্সটকে বাস্তবতার আলোকে, পারিপার্শ্বিকতার আলোকে, পরিবেশের আলোকে আমরা সেটিকে ছড়িয়ে দেব এবং তার সাথে একটি যোগসূত্র স্থাপন করব। তাহলে আমাদের এই জ্ঞান অর্জনের প্রক্রিয়াটি সফল হবে। তো শিক্ষার্থীরা, আজকে আর কথা বাড়াচ্ছি না। পরবর্তী ক্লাসে আমরা এইভাবে ধারাবাহিক ইন্টারেক্টিভ বিষয়গুলো আলোচনা করব। এবং তোমাদের প্রতি আবারও বিনীত অনুরোধ রাখছি যে দুটো অ্যাসাইনমেন্ট নিলাম, যে ওই অনলাইন বিজনেস প্রতিষ্ঠা কিংবা তোমাদের পছন্দ মতো আরেকটি ক্ষেত্র তোমরা খুঁজে নিতে পারো, সেক্ষেত্রে পরিকল্পনা প্রণয়নের ধাপগুলো কি হতে পারে সেগুলো তোমরা ধারাবাহিকভাবে লিখে নাও। তো শিক্ষার্থীরা, আজকের মতো বিদায় নিতে হচ্ছে, কিন্তু পরবর্তীতে আবারও দেখা হবে।
আশা করি এই দুঃসময়ের মধ্যে কোনো রকম শিথিলতাকে প্রশ্রয় না দিয়ে নিজেদেরকে একাগ্র রাখো, একনিষ্ঠ রাখো এবং সামনের পথে এগিয়ে চলো। সুসময় আসবে এবং সেই সুসময়কে আঁকড়ে ধরার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রত্যাশা করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।